বিংশ শতাব্দীর ভূগোলের ইতিহাসে এমন এক বুদ্ধিবৃত্তিক সংঘাত হয়েছিল যা এই বিষয়টার গতিপথকেই যেন পুরোপুরি বদলে দিয়েছিল। আজ আমরা সেই বিখ্যাত হার্টশর্ন শেফার বিতর্কের গভীরে যাব আর বোঝার চেষ্টা করব কিভাবে এই লড়াই ভূগোলের আত্মপরিচয়কে নতুন করে তৈরি করেছিল। দেখুন, এই বিতর্কের একেবারে কেন্দ্রে ছিল ভূগোলের পরিচয় নিয়ে এই মৌলিক প্রশ্নটা। এটা কিন্তু শুধু দুজন শিক্ষাবিদের মধ্যেকার মতপার্থক্য ছিল না, বরং ভূগোলের আসল লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়ে এক গভীর সংকট তৈরি হয়েছিল। একদিকে ছিল অঞ্চলের বিশেষত্বকে তুলে ধরার ধারণা, আর অন্যদিকে ছিল বিজ্ঞানসম্মত নিয়ম তৈরির চেষ্টা। চলুন প্রথমে বিতর্কের এক পক্ষকে চিনে নেওয়া যাক। তিনি হলেন রিচার্ড হার্টশর্ন, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভূগোলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন এবং আঞ্চলিক ভূগোলের প্রধান প্রবক্তা। বলতে গেলে ওনার কথাই ছিল তখনকার প্রতিষ্ঠিত চিন্তাধারা। হার্টশর্নের পুরো চিন্তাভাবনার গোড়ায় ছিল এই কোরোলজি ধারণাটা, মানে তার মতে ভূগোল হল স্থান বা অঞ্চলের বিজ্ঞান। এর মূল কাজ হলো একটা নির্দিষ্ট অঞ্চলের ভেতরে যত উপাদান আছে, সেটা মানুষ হোক প্রকৃতি হোক, তাদের মধ্যেকার কার্যকারণ সম্পর্ক আর পারস্পরিক নির্ভরতা খুঁজে বের করা। তো হার্টশর্নের কাছে ভূগোলের প্রধান কাজটা কী ছিল? ছিল এই এরিয়াল ডিফারেন্সিয়েশন। সোজা কথায় পৃথিবীর একটা অঞ্চল আরেকটা অঞ্চল থেকে কেন আর কিভাবে আলাদা সেটা বোঝা। তার মতে প্রত্যেকটা অঞ্চলের এই যে অনন্য বৈশিষ্ট্য, সেটাকে নিখুঁতভাবে গুছিয়ে বর্ণনা আর ব্যাখ্যা করাই হল ভূগোলের মূল উদ্দেশ্য। এই বিতর্কের মূল দার্শনিক বিভাজনটা বুঝতে হলে আমাদের এই দুটো অ্যাপ্রোচ বা ধারার কথা জানতে হবে। হার্টশর্নের দৃষ্টিভঙ্গি ছিল পুরোপুরি ইডিওগ্রাফিক। এর মানে হল তিনি নির্দিষ্ট আর অনন্য বিষয়ের উপর, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলের স্বতন্ত্র বৈশিষ্ট্য বর্ণনার উপর জোর দিতেন। সাধারণ নিয়ম বা তত্ত্ব তৈরির দিকে তার ঝোঁক ছিল না। এবার আসা যাক সেই বিপ্লবীর কথায়, যিনি হার্টশর্নের এই প্রতিষ্ঠিত মতবাদকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি হলেন ফ্রেড কে শেফার। তার মৃত্যুর পর প্রকাশিত মাত্র একটা প্রবন্ধ ভূগোলের জগতের রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছিল। এই প্রবন্ধটাই ছিল বিতর্কের স্ফুলিঙ্গ। শেফার এখানে হার্টশর্নের চিন্তাধারাকে হার্টশর্নিয়ান অর্থোডক্সি বা হার্টশর্নের গোড়া মতবাদ বলে কড়া সমালোচনা করেন। উনি যুক্তি দেন যে ভূগোলকে একটা বিশেষ বা ব্যতিক্রমী বিজ্ঞান হিসেবে দেখার কোনো মানেই হয় না। শেফারের মূল বক্তব্যটা ছিল খুবই সোজাসাপটা। উনি মনে করতেন ভূগোল যদি নিজেকে একটা সত্যিকারের বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাকে শুধু বর্ণনার মধ্যে আটকে থাকলে চলবে না। তাকে অন্যান্য বিজ্ঞানের মতোই সার্বজনীন নিয়ম বা জেনারেল ল এবং থিওরি তৈরির দিকে এগোতে হবে। স্থানিক বিন্যাসকে নিয়ন্ত্রণ করে যে নিয়মগুলো, সেগুলো খুঁজে বের করাই ভূগোলের আসল লক্ষ্য হওয়া উচিত। এই টাইমলাইনটা দেখলে বিতর্কের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১৯৩৯-এ হার্টশর্নের বই দিয়ে যে আঞ্চলিক ধারার প্রতিষ্ঠা হয়েছিল, ১৯৫৩-তে শেফারের প্রবন্ধ এসে সেটাকে একদম নাড়িয়ে দিল। এরপর হার্টশর্ন জবাব দিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুরো ভূগোল জুড়ে শুরু হলো পরিমাণগত বিপ্লব, যেটা আসলে শেফারের চিন্তারই প্রতিফলন ছিল। তাহলে এক ঝলকে যদি আমরা দুজনের চিন্তার পার্থক্যটা দেখি, কি দাঁড়ায়? একদিকে হার্টশর্ন, যার লক্ষ্য হল অনন্য অঞ্চল বর্ণনা করা, অন্যদিকে শেফার, যার লক্ষ্য হল স্থানিক বণ্টনে সার্বজনীন নিয়ম তৈরি করা। পদ্ধতির দিক থেকেও দেখুন, হার্টশর্ন জোর দিচ্ছেন ইডিওগ্রাফিক বা বিশেষত্বের উপর, আর শেফারের মনোযোগ নমোথেটিক বা সাধারণ নিয়মের উপর। আর ভূগোলের পরিচয় নিয়েও তাদের ধারণা ছিল একেবারে দুই মেরুর। তো এই যে এত বড় একটা বিতর্ক হলো, এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এটা শুধু একটা একাডেমিক তর্ক-বিতর্ক ছিল না, বরং এটা ভৌগোলিক গবেষণায় একটা বিশাল পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছিল। চলুন দেখি এর ফলাফলটা ঠিক কী হয়েছিল। এই বিতর্কের সরাসরি ফল ছিল কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা পরিমাণগত বিপ্লব। আর এই বিপ্লব ভূগোলের পড়াশোনা আর গবেষণার পদ্ধতিকে আমূল বদলে দিয়েছিল। পরিমাণগত বিপ্লব আসলে শেফারের আদর্শকেই এগিয়ে নিয়ে গেল। ভূগোলবিদরা বর্ণনার বদলে বিশ্লেষণ, মডেল তৈরি আর নিয়ম খোঁজার দিকে ঝুঁকে পড়লেন। গণিত, পরিসংখ্যান, কম্পিউটার টেকনোলজি, এগুলো ভৌগোলিক গবেষণার একটা জরুরি অংশ হয়ে উঠল। আর ভূগোল একটা স্থানিক বিজ্ঞান বা স্পেশাল সায়েন্স হিসাবে নতুন পরিচয় পেল।
এই পরিবর্তনকে সবাই যে খুব সহজে গ্রহণ করেছিল তার একটা বড় কারণও ছিল। তখনকার অনেক তরুণ গবেষক মনে করছিলেন যে হাডসনের আঞ্চলিক ভূগোলটা কেমন যেন একঘেয়ে আর স্থবির হয়ে পড়েছে। শেফারের এই ডাক তাদের কাছে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল, যা ভূগোলকে আরও বেশি বৈজ্ঞানিক আর প্রাসঙ্গিক করে তোলার সুযোগ করে দেয়। তাহলে এই বিতর্কের শেষটা কি হলো? এর উত্তরাধিকার কি? কে জিতল আর কে বা হারল? ব্যাপারটা কিন্তু এতটা সোজাসাপটা ছিল না। চলুন এর দীর্ঘমেয়াদী ফলাফলটা একটু বোঝার চেষ্টা করি। সত্যি বলতে এই বিতর্কে কোনো এক পক্ষের নিরঙ্কুশ বিজয় হয়নি, বরং এর ফলে একটা দারুণ সংশ্লেষণ বা সিনথেসিস তৈরি হয়েছিল। হাডসনের পদ্ধতিকে কিন্তু পুরোপুরি ফেলে দেওয়া হয়নি, বরং শেফারের বৈজ্ঞানিক পদ্ধতির সাথে তাকে মেলানো হয়েছিল। আর এর ফলেই ভূগোল আরও শক্তিশালী আর বহুমুখী একটা বিষয় হিসেবে উঠে আসে। আজকের আধুনিক ভূগোলে আমরা এই বিতর্কের উত্তরাধিকার স্পষ্ট দেখতে পাই। এখন আঞ্চলিক অর্থাৎ ইডিওগ্রাফিক আর প্রণালীবদ্ধ মানে নমোথেটিক দুটো দৃষ্টিভঙ্গিকেই সমান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ভূগোলবিদরা এখন বোঝেন যে একটা অঞ্চলের অনন্য বৈশিষ্ট্য জানা যেমন জরুরি, তেমনি সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মগুলো খুঁজে বের করাও সমান প্রয়োজন। এই দুই পদ্ধতির মেলবন্ধনই আধুনিক ভূগোলকে এগিয়ে নিয়ে চলেছে। শেফার যে নিয়ম তৈরির কথা বলেছিলেন তারই চূড়ান্ত পরিণতি হল ভূগোলের তত্ত্বের গুরুত্ব প্রতিষ্ঠা। আর ভূগোলবিদ ডেভিড হার্ভের এই বিখ্যাত উক্তিটা সেই সত্যিটাকেই তুলে ধরে। এখন ভূগোল শুধু বর্ণনার বিষয় নয়, এটা তত্ত্ব নির্ভর একটা বিশ্লেষণাত্মক বিজ্ঞান, আর এ তত্ত্বগুলোই বিশ্বে এর পরিচয় তৈরি করে। হাডসন আর শেফারের এই ঐতিহাসিক বিতর্ক ভূগোলকে তার আত্মপরিচয় খুঁজে পেতে সাহায্য করেছিল। এটা আমাদের শিখিয়েছে যে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিই শেষ কথা নয়, বরং সময়ের সাথে সাথে বিষয়কে প্রাসঙ্গিক রাখতে নতুন চিন্তার দরকার হয়। এখন প্রশ্ন হলো, আজকের দিনে দাঁড়িয়ে ভূগোলের সামনে পরবর্তী বড় চ্যালেঞ্জটা কি? এর উত্তরটা হয়তো ভবিষ্যতের ভূগোলবিদরাই দেবেন।